দেখুন, যখন 5ই আগস্ট কত মানে এটা হচ্ছে, মানে হচ্ছে বিভিন্ন রকম টানাপোড়েন চলছে, ইউনুস কিন্তু আলটিমেটলি জামাত, কেন তার আগের যে পর্যায় শেখ হাসিনার একের পর এক, অন্তত তিনি নির্বাসনে থাকলেও তার ঘর বাড়ি ধ্বংস হয়ে গেছে, সমস্ত কিছুই মানে রয়েছে। তিনি কিভাবে প্রত্যাবর্তন করবেন, আদৌ করতে পারবেন কি না, রাজনীতিতে অনেক প্রশ্ন রয়েছে, বয়স একটা ফ্যাক্টর রয়েছে। কিন্তু তৎসত্ত্বেও তিনি হয়তো একটা জায়গায় অনেকটা নিশ্চিত হতে পারছেন যে যারা 75-এর ঘটনা বা তার আগে মুক্তিযুদ্ধে যারা সক্রিয় বিরোধিতা করেছিল, যারা মুক্তিযুদ্ধ, যারা সম্পূর্ণভাবে পাকিস্তানের গোলামি করেছে, সম্পূর্ণভাবে পাকিস্তানের কাছে নিজেদেরকে অর্পণ করেছে, তাদের অনেককেই তিনি ফাঁসিতে অন্তত ঝুলিয়ে দিতে পেরেছেন বা দেখে যেতে পেরেছেন। আর শুধু এটিএম আজহারউল্লাহর ক্ষেত্রে কিন্তু একটা বড় ব্যতিক্রম, এবং এটাই একটা কোথাও জামাতের একটা জয়, এবং কোথাও একটা জায়গায় মুক্তিযুদ্ধের ধাক্কা। পরাজয় হয়তো বলবো না, কেন মুক্তিযুদ্ধ কখনো পরাজয় হয় বলে অন্তত লিটারেলি আমি বিশ্বাস করি না। কোথাও একটা ধাক্কা, এই সন্ধিক্ষণে এখন বাংলাদেশ এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীপ্তিমান বাবু, কি হতে পারে পরের পর্যায়টা? আমি প্রথমেই একটা জিনিস আপনাদের একটু বলে রাখি, সেটা হচ্ছে আপনারা মানে এখানে আমরা যে স্পিরিটে আলোচনা করছি, বাংলাদেশের বিষয়টা কিন্তু সেরকম নয়। বাংলাদেশ চিরকালই যখন পিক আপটা নিয়েছে, এত শর্ট পিক আপ ছিল বাংলাদেশে যে সেটা অনেকটা রকেট গতিতে হয়েছে, অপরপক্ষ কোনো সময় বুঝতেই পারেনি। বাংলাদেশের যখনই কোনো গণ অভ্যুত্থান হয়েছে, এটা বাস্তবতা, এটা বাংলাদেশের বাস্তবতা। সেটা একেবারে 47-এর পরে 52-র ভাষা আন্দোলন থেকে সেটার সৃষ্টি। তো যাই হোক, এটা একটা দিক। কিন্তু আমি যে বিষয়টা নিয়ে আমি বলছি যে আমেরিকা কিছু কিছু জিনিস বুঝে গেছে গোটা বিশ্বে, যে আমি কাকে কিভাবে ব্যবহার করতে পারি। এবং তিনি একটা জিনিস বুঝে গেছেন যে ইসলামের মধ্যে যেসব নিয়মগুলো আছে, সেই নিয়মগুলো যেসব রাষ্ট্রগুলো পালন করবে না বা যেই সব ব্যক্তিরা পালন করবে না, তারা আমার খুব কাছের লোক হবে। আমি জাস্ট ব্রিটেনের একটা উদাহরণ, ব্রিটেনের কোলের ছেলে ছিল জিন্না, জিন্নার ব্যক্তি জীবন আমরা সবাই জানি। আবার ঠিক একইভাবে ইউনুস উঠেছে সুদের মধ্য দিয়ে। আবার আপনি চলে যান সৌদিতে, সৌদিতে এখন ওপেনলি মদ বিক্রি হচ্ছে, নাইট ক্লাব হয়ে গেছে। আবার ঠিক ধরুন কিরকম, যারা ইসলামকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল, কর্নেল গাদ্দাফির কথা বলুন, সাদ্দাম হোসেনের কথা বলুন, বা পরবর্তীকালে আপনি শেখ হাসিনার কথা বলুন, যে 540টা না 50টা মসজিদ তৈরি করেছিল বাংলাদেশে, যে না ইসলামিক শিক্ষাটা অন্তত পক্ষে আধুনিক শিক্ষার সঙ্গে মিশে সেইভাবে বাংলাদেশ তৈরি হোক। আমেরিকার একটা ক্যাটাগরিক্যালি একটা উদ্দেশ্য, এবং পাকিস্তানকে সেখানে ব্যবহার করে একটা, যেন একটা সমাজকে সবসময় এমনভাবে একটা বাতাবরণ তৈরি করে রাখা যে তারাই একমাত্র উন্নত এবং বাকিরা সবাই অনুন্নত। সেখানে পার্থক্য হয়ে গেছে ইহুদি এবং হিন্দুরা। আমি একটু আপনাকে একটু এক সেকেন্ড, না আমি একটু থামাচ্ছি, আপনার কাছেই ফিরবো। একজন দূরভাষে এসেছেন, দীর্ঘক্ষণ অপেক্ষা করলে দূরভাষের সংযোগ অনেক সময় বিচ্ছিন্ন হয়ে যায়। শুভেন্দু সাঁতরা আছেন জনমতে। হ্যাঁ বলুন, আপনার বক্তব্য বলুন। একটা এমপ্লয়মেন্ট একজন মেধা তালিকা যে থাকে, হ্যাঁ অপরাধী যারা মেধা তালিকায় আজকে এই সরকারের দেশের জন্য তো আজকে ভুলের জন্য তো আজকে মেধা তালিকা সবই বাদ গেল। আজকে কি এই চোর ব্যবস্থাটা বেশ, আপনার কথা একদম পরিষ্কার বোঝা যাচ্ছে না, লিঙ্ক ঠিক মতো করা যাচ্ছে না, আবছা আসছে। একটু কোনো ফাঁকা পরিষ্কার জায়গা থেকে পরবর্তী সময় ফোন করবেন। হ্যাঁ, জনমতে অংশ নিন দীপ্তিমান বাবু। তো যেটা বিষয় ছিল তার মধ্যে সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ ছিল হচ্ছে এই 71-এর মুক্তিযুদ্ধ। এটা কিন্তু 71-এর মুক্তিযুদ্ধ ছিল, এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল না। তার কারণ আমার নিজের পরিবার দিয়ে সেটা প্রমাণ, আমার পরিবারও সেই মুক্তিযুদ্ধের ট্রেনিং ক্যাম্প আমার বাড়িতেই ছিল। তো সুতরাং আমার এটা বলতে কোনো অসুবিধা নেই যে মুক্তিযুদ্ধটা কিন্তু ছিল গোটা বাঙালি সংস্কৃতির, এবং সেই বাঙালি সংস্কৃতির মধ্যে যিনি বাঙালি সংস্কৃতির মধ্যে হিন্দু ধর্মতেও আপনার শ্রী চৈতন্যের মতো মানুষের জন্ম হয়েছে। আপনার এখানে কি বলে, আরে নামটা ভুলে যাই, অর্থাৎ আমাদের এখানে যেটা মাজা মানে
মাজার ফাজার এগুলো যেগুলো হচ্ছে, লালন ফকিরের কথা বলছি। তো আমাদের এই বাঙালি সংস্কৃতির সঙ্গে এরা প্রত্যেকে যুক্ত। সেই জায়গাটাকে ধ্বংস করার জন্য পাকিস্তান একটা পপেট হিসাবে, একটা পুতুল হিসাবে তাকে টুল হিসাবে ব্যবহার করেছে। এবং আমি আপনাকে বলছি, আপনারা কে কি বিশ্বাস করবেন আমি জানি না, বাংলাদেশে কিন্তু এই পরিস্থিতি বেশি দিন টিকবে না, এবং বাংলাদেশে যেটা রিভার্স হবে সেটা ভয়ঙ্কর স্পিডে। যতবার রিভার্স হয়েছে ততবারই দেখবেন এই সময়টা 3 থেকে 4 সপ্তাহের মধ্যে পুরো কোর্স কমপ্লিট হয়ে গেছে। তো এই মানে এই যে আপনি বলছেন এই রিভার্স প্রক্রিয়াটা, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই রিভার্স প্রক্রিয়াটার তো এরকম টাইম ক্ষণ দিন বলা যায় না, কিন্তু যেটা কিন্তু ফিরোজ হোসেন যেটা বললো গতকাল বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে, আমি এক সেকেন্ড আমি এই কথাটা শেষ করার আগে আমি একটা ছোট্ট কথা বলছি। নরেন্দ্র মোদীর বিগত 72 ঘন্টার মধ্যে 2টো সভা করেছে। একটি সভাতে বক্তব্য ছিল হয় গুলি খাও নালে, মানে হয় রুটি খাও নালে গুলি খাও। আর ঠিক আলিপুরের সভাতে টোন হচ্ছে আমরা উন্নয়নের কথা বলছি, বাংলার উন্নয়নের কথা বলছি, উত্তর পূর্বের উন্নয়নের কথা বলছি। এই যে শব্দটা, দুটো টোনের মধ্যে কিন্তু পার্থক্য। এই পার্থক্যটা আমাদের অবশ্যই ইন্ডিকেট করতে হবে কোথাও একটা কোনো সিগন্যাল দিচ্ছেন। বুঝতে পেরেছি। মানে আমি আসছি ফিরোজ হোসেনের কাছেও আসছি। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জনমতের সোদপুর থেকে সুখদেব সরকার। হ্যাঁ বলুন। বলতে চাইছি আমি ওই ৭১ যুদ্ধের সামনে ছিলাম দেশে, গৌরনদী বাটাদর। তা আমার তখন 15-16 বছর বয়স। আমার জীবনে আমি যেগুলো দেখেছি সেটা আমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন আমি ভুলতে পারবো না সেই দৃশ্য। সেই হিসাবে আমি বলছি, যারা রাজাকার, যে রাজাকাররা কি করতে, হিন্দু পাড়ায় মিলিটারিদের ডেকে ডেকে নিয়ে যেত, ছেলেদের গুলি করে মারতো, আর আমাদের মা বোনদের নিয়ে চলে যেত, বেড়াকে নিয়ে চলে যেত। এই যে রাজাকারের দৃশ্য, এগুলো যতদিন পৃথিবীতে বেঁচে আছি ততদিন ভুলে যাওয়া যাবে না। এর জন্য হাসিনা দিদি যা করেছে একদম সঠিক কাজ করেছে। যেগুলাকে ফাঁসির কাজটা ঝুলিয়ে আমি বলবো অশেষ ধন্যবাদ। আমি যদি আবার নেক্সট বারে যাই, আমি দিদির সাথে দেখা করব, দিদির পায়ের ধুলে নেব, একদম সঠিক। আর আমি যখন ক্লাস 8 পড়ি তখন আমার স্কুলের সামনে দিয়া মুক্তিপর অভিনন্দন জানিয়ে যাচ্ছে। আমার চোখের সামনে যে জিনিসগুলো দেখেছি আমি সেগুলো জীবনে ভুলতে পারবো না। আমার বুক ফেটে আমার মানে এমন পরিস্থিতি দাঁড়ায়, আমি সেটা কোনোদিন কল্পনা করতে পারবো না। সেই যে অন্যায় অত্যাচার, এগুলো ভুলে যাওয়ার মতো না। ইতিহাসকে কখনো মুছে ফেলানো যায় না। এই যে যারা রাজাকার বাহিনী, এই যারা অন্যায় অত্যাচার করছে, এগুলোকে কোনোদিন মাফ করা যায় না। ধন্যবাদ। ঠিকই তাই সুখদেব সরকার। কিভাবে হবে যারা এরকম পাক সেনাবাহিনীকে বিভিন্ন জায়গায় জায়গায় ঢুকে মুক্তিযোদ্ধাদের যাদেরকে চিহ্নিত করে দিচ্ছে, তারা কি করে জিতবে, যেখানে বাঙালি জাতীয়তাবাদের প্রশ্ন যখন এসে দাঁড়াচ্ছেন? হ্যাঁ বল। আমি এখানে সাংবাদিক হিসাবে আলোচনায় আমি আসি না। আমি বলেছি আপনাকে যে আমি একজন সংস্কৃতি কর্মী হিসাবে আমরা বাংলাদেশের সাথে সাংস্কৃতিক যে যোগাযোগ ছিল আমাদের বিশ্ববঙ্গ সংস্কৃতি মঞ্চের, সেটা আমরা বিচ্ছিন্ন করেছি। কারণ মুক্তিযুদ্ধে শুধু তো হিন্দুরা মারা যায়নি, মুক্তিযুদ্ধে তো বাংলাদেশের মানুষের অধিকাংশই মুসলিম, তারা মারা যায়। ওটা বাঙালির সঙ্গে পূর্ব পাকিস্তানের যুদ্ধ হয়েছিল, তাতে আমরা ভারত সহযোগিতা করেছিলাম তাদের এই যুদ্ধে। এটাই তো সেখানে বঙ্গবন্ধুর যদি এজেন্ডা ফুলফিল হতো, সে যদি প্রধানমন্ত্রী হতো, তাহলে সেদিন আর এই পাকিস্তান হতো না। তো না ফার্স্ট অফ অল হচ্ছে একটু কারেক্ট করে দিও নাকি, অপারেশন সার্চলাইটে যেভাবে পেহেলগাঁওয়ে ধর্ম দেখে দেখে মারা হয়েছে, একই রকমভাবে ওই ধর্ম দেখে মারা হয়েছিল 1971 সালে। তারপরে পরবর্তীকালে যখন এনিমি প্রপার্টি অ্যাক্ট, যেটা আপনার আপনার
আইয়ুব খান করেছিল 1965 সালে, সেটাকেও কিন্তু রিফিল করা হয়নি। শেখ হাসিনার ক্ষেত্রে যেটা প্রবলেম হয়েছে, শেখ হাসিনা ঠিকই এই আপনার জামাতের যেসব ওয়ার ক্রিমিনালগুলো আছে তাদেরকে ফাঁসির কাজটা ঝুলিয়েছিল বা ঝোলানোর চেষ্টা করছিল, কিন্তু সাথে সাথে হেফাজতের মতো একটা জঙ্গি জিহাদি সংগঠনকে তিনি পুষেছিলেন, কোট আনকোট পুষেছিলেন, এবং উনি মডেল মাদ্রাসা থেকে শুরু করে যেভাবে এই জঙ্গিদেরকে চাষ করেছিলেন, তার এই সার্জিস থেকে হাসনাত এরা কিন্তু বেসিক্যালি শেখ হাসিনার সময় মানে পালিত হয়েছে। এবং আপনি বলুন যে তাসলিমা নাসরিনকে কিন্তু ফেরাতে পারেনি। তো সুতরাং একসাথে আমি বলছি শুনুন, আমি কসমেটিক আপনার হলো ক্যান্সার, আপনি কি করছেন, প্যারাসিটামল দিচ্ছেন, প্যারাসিটামল তো আর ক্যান্সার সারবে না, ক্যান্সার আপনাকে কেমোথেরাপি দিতে হবে, যেটা দিতে পারেনি বলে আজকে শেখ হাসিনাকে উৎখাত হতে হবে। এমনি শেখ হাসিনা তাসলিমা নাসরিনকে কেন শেখ হাসিনার সময় যেতে পারেনি আজকে তারাও বলছে, মানে ডক্টর ইউনূস সম্পর্কে এক সময় তো শেখ হাসিনা মানে তাসলিমা নাসরিনের বিরাট ইয়ে ছিল, কিন্তু এখন তিনি বললেন ইনিই হচ্ছেন জঙ্গিদের আসল মহাজন। তার কারণ দেখো, তুমি যেটা বলছো শেখ হাসিনা একটা মধ্যমপন্থী, একটা আপাত উদার ধর্মনিরপেক্ষ রাজনীতি, ফলে তিনি একদিকে যেমন চাষ করেছেন জঙ্গিবাদকে, এটাও ঠিক। তার কারণ হচ্ছে দেখুন, আই কল স্পেড স্পেড, আমি এখানে কারো কথা বলার জন্য জঙ্গিবাদকে চাষ করলে উনি কি চাষ করেনি, তাহলে জঙ্গিবাদ তো নয়, মানে বেসিক্যালি জিহাদি শক্তিগুলোকে চাষ করেছে, হেফাজতে ইসলামের লিডারগুলোকে উনি পালিত করেছেন। এক, দুই হচ্ছে আপনার তাসলিমা নাসরিনের মতো মুক্তমনাদেরকে তাদেরকে উনি বাংলাদেশের পক্ষে জায়গা দেননি। চিফ জাস্টিস অফ বাংলাদেশ ওখানে জাস্টিস সিনহা তাকে বিতরণ করেছিল। এগুলো তো হয়েছে কাদেরকে সন্তুষ্ট করার জন্য, এই জিহাদিগুলোকে, এই সার্জিস এদেরকে সন্তুষ্ট করার জন্য, তার ফল ভুক্ত হয়েছে। এবং বাংলাদেশের একাধিক যে আওয়ামী লীগের নেতা তারা কিন্তু আজকে স্বীকার করছে এটা, আমি না। ফিরোজ হোসেন, হ্যাঁ, মানে আমরা রাজনৈতিক সাংস্কৃতিক যে যোগাযোগ বাংলাদেশের সাথে সেটা আমরা বিচ্ছিন্ন করেছি, কারণ আমরা পাশাপাশি একটা দেশ, গোটা দেশটা বাংলা ভাষায় কথা বলে, তাদের লেখালেখি, তাদের পড়াশোনা আমরা বই ঘেটে দেখেছি, তারা একটু রিচ, আমাদের সঙ্গে তাদের একটা সাংস্কৃতিক যোগাযোগ ছিল। আমরা না নিশ্চয়ই এটা তো রেস্টোরেশন। আমি একটু শেষটায় আবার একটু দীপ্তিমান বাবুর সময়, যেহেতু কোথাও একটা জায়গা আপনি নিশ্চয়ই বুঝতে, আপনি রাজনীতি করেছেন, আপনি ছিটমহল হস্তান্তরের মানে আন্দোলনটার আপনি একজন অন্যতম প্রধান একজন ব্যক্তি, কোথাও একটা জায়গায় যারা এই রাজ্যের যারা মুসলমান সম্প্রদায়ের যারা রয়েছে, যারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করেন বা যারা যে ভাষায়, কোথাও তাদের কাছে একটা গভীর সংকট, তারা মানে মন খুলে সেটা বলতে পারছেন না। এই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে জাংচারটা, আমি বারবার বলছি সন্ধিক্ষণ, কিন্তু এই সন্ধিক্ষণ থেকে উত্তরণের ক্ষেত্রে ঠিক কি বার্তাটা বলবেন? পরিষ্কার একটা জিনিস দেখুন, বাঙালি মুক্তমনা, এটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই। এতে মানে সেটা আপনি যে কোনো আঙ্গিকেই বলেন না কেন, বাঙালি বেসিক্যালি মুক্তমনা। কিন্তু বাঙালির এই মুক্তমনাকে যারা বাস্তবিক অর্থে ব্যবহার করার চেষ্টা করেছে, তার মধ্যে প্রবাবলি ইউনুসকেই একমাত্র কবজা করতে পেরেছে। এছাড়া সুভাষচন্দ্রের থেকে শুরু করুন, কি আপনি বাদবাকি যারা ঐতিহাসিক ব্যক্তিত্ব আছে, তারা তাদের প্রত্যেকে নিজেদের জায়গায় কিন্তু একটা জায়গায় ছিল। তো আমার যেটা মনে হচ্ছে যে ইউনুস বেশি দিন এটাকে ডাইজেস্ট করাতে পারবে না। একটা অশিক্ষিত সমাজকে, এক সেকেন্ড আমি শেষ করে দিচ্ছি, একটা অশিক্ষিত সমাজকে নিয়ে হ্যান্ডেল করছে ইউনুস, কিন্তু এই অশিক্ষিত সমাজটা যখন খেপে যায় বা উল্টোপাল্টা বোঝা শুরু করে, তখন কিন্তু বাঁদরামো শুরু করে। ইউনুসের জন্য সেই বাঁদরামোটা অপেক্ষা করছে, এটা আপনি নিশ্চিন্ত থাকুন। বুঝতে পেরেছি। মানে খুব একটা সকলেই এটা উত্তরণের কথা বলছিলেন, উত্তরণের পথ হচ্ছে তামিলনাড়ুর পথ। যখনই তামিলরা আক্রমণের শিকার হয়েছে শ্রীলঙ্কাতে, আমরা দেখেছি যে কিভাবে পার্লামেন্টে সরব হয়েছে, এবং হচ্ছে আপনার ডিএমকে ইউপিএ 2 থেকে বেরিয়ে গিয়েছিল, জয়ললিতা একাধিক স্টেটমেন্ট দিয়েছে, এবং যারা শ্রীলঙ্কার প্লেয়ার ছিল তাদেরকে বিতরণের ব্যবস্থা করেছে। ওই একইভাবে এখানকার ভদ্রলোক, সোকল্ড ভদ্রলোক, তারা যদি এরকমভাবে সামনে আসে, যখন বাংলাদেশের বাঙালিরা অত্যাচারিত হচ্ছে, হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, তাহলে মনে হয় সমাধান সূত্র বেরোতে পারে। এসছে তো মুসলিম অনেক সংগঠন এবং লেখালেখি বলা, এই আমি নিজে তো অনেকে করে না, অনেকেই তো করবে না, মানে বিহারে, উত্তরপ্রদেশে, গুজরাটে যেগুলো হচ্ছে সেগুলো তো প্রতিবাদ কি হচ্ছে না থাকাও না, আবার তো রাজনীতিতে ওখানেও তো হচ্ছে না, অনেক কিছু আছে না, যেটা উনি বলতে চাইছেন সেটা বলুন না, এইগুলোকে আবার অস্বীকার করে যাওয়াটা
মানে সেটা ল যদি আপনি problem হয়, গুজরাটে obvious একটা কাজ ঘটনা হবে। ঘটেছে, এটা তো খুব নিন্দাজনক, মানে একজনকে বেটা বলার কারণে এক উচ্চবর্ণের ইয়ে যে যে না, না, যে করেন না কেন, এই বিষয়টা তো আমাদের তো লার্জ স্কেল ওইরকম ভাবে না, 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 এটা ঠিক কথা, লার্জ স্কেল ওইরকম ভাবে তাহলে তো সংখ্যা হয়েছে বাড়ছে কি করে? বাংলাদেশে। ওই যে বললো হ্যাঁ। একটা সোসাইটি যেরকম বরঞ্চ র্যাডিক্যালাইজ হয়ে এইখানে গেলে এইখানে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে বেশি বাংলাতে। হয়। যেহেতু আজকে অরবিন্দ দাসকে সময় যুদ্ধ শেষ চলে আর যেতে কি, হলো। সময়ের দায়বদ্ধতা সীমাবদ্ধতায় চলতে হয়, অনেক রকম পরিস্থিতি আসে, সেই সীমাবদ্ধতা বা দায়বদ্ধতাকে তো অতিক্রম করা যায় না, তাই সময় মতোই শেষ করতে হলো। ধন্যবাদ ফিরোজ হোসেন আপনাকে, ধন্যবাদ জ্যোতি চ্যাটার্জি আপনাকে, দীপ্তিমান সেনগুপ্ত আপনাকে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো জনমত এই পর্যন্তই থাকছে।